খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য সহ সব ধরনের খবর আপনাদেরকে জানিয়ে দেব। প্রতিদিনকার মতো খবরটা যতখানি করে বলবো, তাতে করে আজকের সব আপডেটগুলো একসাথে এই 1 ঘন্টায় জেনে যেতে পারবেন। নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যুর খবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী। তবে নিহতের বয়স, লিঙ্গ বা অন্য কোনো বিষয়ে তথ্য তিনি জানাননি। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন আরও 3 জন। সতর্কতা হিসেবে লক্ষণ দেখা দিলেই নমুনা পরীক্ষা করতে বলেছেন তিনি। আইইডিসিআর থেকে বলা হয়, সীমিত আকারে হলেও কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, তাই সামাজিক দূরত্ব বজায় রাখা সহ অন্যান্য স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে সবাইকে। জানানো হয়েছে 24 ঘন্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে 9 জনকে। মোট আইসোলেশনে আছেন 73 জন। সন্দেহজনক অবস্থা আছেন তারা টেস্ট করিয়ে নিন এবং নিজেরা ভালো থাকুন, পরিবারকে সুরক্ষিত রাখুন। কারণ টেস্ট ছাড়া কিন্তু আমরা বুঝতে পারবো না। আজকে আমি আবারও আহ্বান করছি যে আপনারা টেস্ট করুন। কমিউনিটি ট্রান্সমিশন অনেক বেশি হতো, তাহলে এগুলোতে প্রায় সবগুলোতেই আমরা পজিটিভ পেতে পারতাম। মোট কথা আমরা প্রায় অনেক বেশি পজিটিভ পেতে পারতাম। তো সেই সেন্স থেকে আমরা বলতে পারি যে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, কিন্তু সেটা মৃদু লেভেলে। আগামী দিন থেকে আপনাদেরকে এই টোটাল ফরম্যাটে কোন সেন্টার থেকে কয়টা এসেছে পরীক্ষা করা হয়েছে, আগামী দিন থেকে আমরা দেওয়ার চেষ্টা করব। নোয়াখালী এবং লক্ষ্মীপুরের 7 জনকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। লকডাউন করা হয়েছে 2টি বাড়ি। সর্দি জ্বর নিয়ে মঙ্গলবার রাতে সোনাইমুড়ির ইউনিয়নে 2টি পরিবারের শিশুসহ 6 সদস্যকে ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাইনুল ইসলাম জানিয়েছেন, করোনার উপসর্গ থাকার পরে তাদেরকে সেখানেই আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সংগ্রহ করা হবে নমুনা। খবর পেয়ে সকালে 2টি বাড়ি লকডাউন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। একই উপসর্গ নিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন এক ব্যক্তি। সিভিল সার্জন জানিয়েছেন, জ্বর, সর্দি, কাশি নিয়ে রোববার চিকিৎসা নিতে আসেন ওই ব্যক্তি। পরে তাকে সেদিনই আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানোর কথাও জানিয়েছেন তিনি। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি এক কর্মকর্তার করোনা পরীক্ষার জন্য ঢাকায় আনা হয়েছে। নরসিংদী পলাশে 2টি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। করোনা ভাইরাস প্রতিরোধে রাজধানীতে সামাজিক দূরত্ব নিশ্চিতে তৎপরতা বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। করোনা সতর্কতায় ঘরে থাকার নির্দেশনা অমান্য করছে অনেকেই। জরুরি প্রয়োজন ছাড়াও বাইরে বের হচ্ছে না। সরকারি নির্দেশনার ব্যাপারে উদাসীন তারা। রাজধানীর সড়কে গতকালের তুলনায় যানবাহনের সংখ্যাও আজ চোখে পড়ার মতো। পাড়া মহল্লায়ও বেড়েছে মানুষের জটলা। জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণকে বাইরে বের না হওয়ার অনুরোধ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সচেতনতায় কাজ করছে সেনাবাহিনী। খুব একটা তো বাইর হই না, একমাত্র ওষুধ কিনতে বাইর হই আর কি। তো যেভাবে আসলে লকডাউন যেরকম হওয়ার কথা, আমি আজকে এই রাস্তায় বোধহয় 2 সপ্তাহ পরে বাইর হইলাম। এখন মোটামুটি মানুষরা মানতেছে, তারপরেও অনেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে মনে হচ্ছে যে করোনার প্রকোপটা কম, যার কারণে কিছুটা হলেও মানুষটা রিল্যাক্সেবল হয়ে মোটামুটি ঘোরাফেরা করতেছে। কাম কাজ করতে না, গাড়ি ঘুরে চলে না, এরা মনে করেন যে দিন আনে দিন খায়, তাও না হারা পুরান না খায়, এসে বলে মরতে আছে। সরকার যতদিন চাইবে ততদিনই সেনাবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ বৈঠক শেষে একথা জানিয়েছেন। বাণিজ্যমন্ত্রী বলেছেন, রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের জন্য অনুদান নয়, 2% সুদে 5,000 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। সরকারি ছুটিতে স্বাস্থ্য সতর্কতা মেনে দেশবাসীকে ঘরে থাকতে আবারও আহ্বান জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। সরকারের তরফ থেকে কোনো বাধা নেই, যারাই চালাতে চান তারা স্বাস্থ্য বিধিগুলা ফলো আপ করে মেনটেন করে তারা যেন ফ্যাক্টরি চালান। এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিকে সরকার দান দিচ্ছে, আসলে দান নয়, এটা 2% ইন্টারেস্টে এই টাকাটা লোন হিসাবে দেওয়া হচ্ছে, যেটা একটা সময়ের ব্যবধানে এই টাকাগুলো শোধ করতে হবে। আমরা সৈনিক, আমরা সবসময় যুদ্ধ করতে প্রস্তুত এবং সেই প্রস্তুতি নিয়ে আমরা আছি, সবাইকে সহযোগিতা করব। যত প্রয়োজন ততটাই আমরা দেব, ঠিক আছে? প্রয়োজনের অতিরিক্ত পাঠিয়ে তো খামাকে প্যানিক সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। করোনা সতর্কতায় দ্বিতীয় দফায় ছুটির মেয়াদ বাড়ল। 11 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সরকারি বেসরকারি অফিস। বিকেলে যমুনা টেলিভিশনকে এই তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বলেছেন, এ সময় জরুরি সেবা সীমিত আকারে পরিবহন চলবে। এছাড়াও মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে 10 এবং 11 তারিখ শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি, তাই 12 এপ্রিল
অফিস আদালত খুলবে। তবে সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী 9 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এর আগে 26 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত 10 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার। যেহেতু করোনা পরিস্থিতি আমরা দেখছি যে আমাদের নিয়ন্ত্রণে আসতে আরো কিছু সময় আমাদের লাগবে, তো সেক্ষেত্রে একটি সুন্দর অবস্থা তৈরি করার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত বিচক্ষণতার সাথেই কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন। পুলিশকে কঠোর হবার প্রয়োজন নাই, কারণ আমরা পাশাপাশি উদ্বুদ্ধকরণ আমাদের যে জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা বলে দিয়েছি যাতে করে তারা জনগণকে সচেতন করেন এই করোনার এই পরিস্থিতিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য যা প্রয়োজন সরকার সেটাই করবে। ঢাকায় ঘরে থাকার নির্দেশনা মানছে না অনেকেই, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। সিটি কর্পোরেশন বলছে জনসচেতনতার জন্য প্রতিটি ওয়ার্ডে মাইকিং করছে তারা, বাইরে বের হতে নানাভাবে নিরুৎসাহিতও করা হচ্ছে। পুলিশ বলছে প্রতিটি রাস্তায় গলিতে তাদের মোবাইল টিম আছে, অযাচিতভাবে রাস্তায় সমাগমে বাধা দিচ্ছেন তারা। সামাজিক দূরত্ব বজায় রাখতে থানা ভিত্তিক ডিউটি পালন করা হচ্ছে। সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিয়ে জনগণকে সচেতন করার চেষ্টা চলছে বলেও জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মাইকিং করেছি এবং প্রত্যেকটি মসজিদ, মন্দির, গির্জায় আমরা তাদের মাইকের মাধ্যমে আমরা সচেতন করেছি যে সরকারি নির্দেশনাগুলো মেনে চলার জন্য, ঘরে থাকার জন্য। সম্মানিত নাগরিক বৃন্দকে আমরা বলেছি যে এই বিশেষ সময়ের জন্য তারা যেন জরুরি প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের না হন, সেটা আমাদের নিবেদন থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও তাদের যে সার্বিক যে সহযোগিতার বিষয়টি সেটা আমরা নিশ্চিত করছি এবং এটা অব্যাহত থাকবে। করোনা পরিস্থিতিতে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে আছেন পরিচ্ছন্নতা কর্মীরা। কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ব্যবহৃত মাস্ক, গ্লাভস সহ নানা বর্জ্য পরিষ্কার করছেন তারা। সিটি কর্পোরেশন থেকে নামে মাত্র সুরক্ষা সামগ্রী দেওয়ার অভিযোগ পরিচ্ছন্নতা কর্মীদের, এবং এতে করে করোনার কমিউনিটি ট্রান্সমিশনের ঝুঁকি রয়েছে এমনটা চিকিৎসকরা বলছেন। নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সংগৃহীত এসব বর্জ্য যথাযথভাবে ধ্বংস করার পরামর্শ বিশেষজ্ঞদের। কালকা পাইছি, কালকা আজকে থেকে ব্যবহার করতেছি। খালিয়াতে বর্তমানে খালিয়াতে দিছিল, এটা মানে নর্মাল একদম। পূজা দিছিল আর দিছিল, ক্যাপ দিছিল, সিরিয়া গেছে, পোশাক দিয়েছি, সিরিয়া গেছে। স্পেশাল ড্রেস দিয়েছি এবং যে তাদের গ্লাভসগুলি উন্নত মানের মোটা গ্লাভস দেওয়া হয়েছে। বাসার থেকে যেসব আবর্জনা আনছে তাদেরও কিন্তু আমরা গত পরশুদিন গ্লাভস এবং মাস্ক আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ দিচ্ছি। তাদের পিপিইগুলি প্রদান করা, যেমন মনে করেন তারা যেই গ্লাভস ইউজ করতেছে ওই গ্লাভসটা কিন্তু এনাফ না। কোনো বাসায় যদি করোনা ভাইরাসের ইউজড কিছু থাকে, হ্যাঁ, তো সেখানেও তো ডেফিনেটলি ঝুঁকি থাকে। সবাই কিন্তু একসাথে কাজ করছে, সবারই কিন্তু এটা কিন্তু নজরে আছে যে কারা কারা মানছে না এবং কারা মানছে। যারা মানছে না তাদের বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। ফ্রান্সের প্যারিসে বসবাস করেন বরিশাল সদর উপজেলার চরকাওয়া এলাকার বাসিন্দা সিদ্দিক খান, অথচ তার পরিবারকে হয়রানি করছে পুলিশ। গেল 23 মার্চ ফেসবুক লাইভে তিনি অভিযোগ করেছেন বরিশাল গ্রামের বাড়িতে তাকে খোঁজ করছে পুলিশ। দাবি করা হচ্ছে দেশে এসে সরকারি নির্দেশনা মানছেন না সিদ্দিকের পরিবারকে হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন ওসি আনোয়ার তালুকদার। তার এখনও ধারণা সিদ্দিক দেশেই আছেন। সিদ্দিক আসলেই দেশে আছেন নাকি প্যারিসে তা নিশ্চিতে সরাসরি যোগাযোগ করা হয় সিদ্দিকের সাথে। প্রমাণ হিসেবে তিনি তার প্যারিসের বাসা এবং কম্পাউন্ড ঘুরে ঘুরে দেখান। দেশের এই অবস্থায় মানে গুজব ছড়ানো, যদি আমার সরকারি পুলিশ বাহিনী প্রশাসনের লোকজন যদি গুজব ছড়ায় তাহলে আসলে ফ্যামিলি কোথায় যাবে? উনি মারে নাই খালি, এছাড়া গালাগালিতে করোনায় মরে কমরা হয় না। আমি শেষে চুপ হয়ে ওখানে বসে রয়েছি। ছবি তুলবো, ফোনটা হাতে নিছি, এর ভিতরে ওই জায়গা থেকে একজন লোক আসলো, এসে আমার হাত থেকে ফোনটা নিয়ে গেছে, নিয়ে যেয়ে বলতেছে ছবি তুলতেছে, ভিডিও করতেছিস, তুই ভিডিও করতেছিস, দাঁড়া। ফোনটা 4-5টার উপরে পাচার দিছে। তখন তুই তেহারি শুরু করছে, তখন আমি তারে বলছি যে আপনি এভাবে কথা বললেন না। তখন উনি বলতেছে এ শালারেও বা যদি পারিস একটু আমি নিজেই পালাইতাম যে ডাক্তার কোথায় আছে আপনারা আসেন। আমি তো কেউকে অ্যারেস্ট করতে দেয়নি, আমি হেনস্থাটা কি করলাম। সরকার নানা সীমাবদ্ধতার মাঝে করোনা পরিস্থিতি তুলনামূলক নিয়ন্ত্রণে রাখতে পেরেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই পরিস্থিতি থেকেও বিএনপি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি। বিশ্ব নেতৃবৃন্দ যেখানে করোনাকে
রাজনৈতিক হাতিয়ার হিসেবে একে অপরের বিরুদ্ধে ব্যবহার না করার সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির নেতাকর্মীরা এ দুঃসময়ে জনগণের পাশে না দাঁড়িয়ে পরিস্থিতি থেকে রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতায় লিপ্ত রয়েছে। বিদেশি কূটনীতিকরা অনেকেই ঢাকা ছাড়লেও বাংলাদেশি কূটনীতিকদের দেশে ফেরানোর কথা এখনো ভাবছে না বাংলাদেশ। সরকারের এই অবস্থানের কথা স্পষ্ট করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিদেশিরা ফেরার কারণ ব্যক্তিগত বা পারিবারিক, করোনা নয়। বিদেশি মিশনে থাকা বাংলাদেশি কূটনীতিকরা সবাই নিরাপদে আছেন জানিয়ে মন্ত্রীর দাবি, কেউ ফিরতে চাননি এখনো। বাংলাদেশি কূটনীতিকদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বক্ষণিক যোগাযোগ আছে দাবি করে সামর্থ্যের মধ্যে তাদের জন্য সবকিছু করা হবে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নট বিকজ যে ওখানে গেলে খুব বেশি মানে সুবিধায় থাকবেন, অধিকাংশ পারিবারিক কারণে গেছে। স্পেন বলেন কিংবা ইতালিতে যারা কাজ করে একটা প্রতিকূল, কিন্তু কেউ আমাদের বলেন নাই যে এই অবস্থায় আমি এখানে কাজ করবো না। মোটামুটিভাবে তারা সবাই এখন অসুস্থ। নিরাপত্তার একটা মানুষের স্বভাবজাত যে চাহিদা, সেটাকে মনে রেখে আমি মনে করব যে বিভিন্ন দেশ থেকে, কিন্তু শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন দেশ থেকেই তারা কিন্তু নিজ দেশে ফিরবার চেষ্টা করছে। করোনায় একদিনে মৃত্যুর রেকর্ড আবারও ভাঙল। এ ভাইরাসে 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 4,400 মানুষ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 43,000। নতুন করে আক্রান্ত হয়েছেন 72,000-এর বেশি। মহামারী শুরুর পরে যা দিনের হিসেবে সর্বোচ্চ। মোট আক্রান্ত 8,57,000 মানুষ, এর মধ্যে যুক্তরাষ্ট্রেই 1,88,000। মঙ্গলবার 709 জনের মৃত্যুর পরে দেশটিতে কোভিড-19-এর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 3,867 জনের। যুক্তরাষ্ট্রের মৃত্যু হয়েছে আরও 5 বাংলাদেশি। এ নিয়ে দেশটিতে মারা গেলেন 35 প্রবাসী। যুক্তরাষ্ট্রের পাশাপাশি একদিনে রেকর্ড মৃত্যু দেখেছে যুক্তরাজ্য, ফ্রান্স। এদিন ইতালি, স্পেনে মারা গেছেন প্রায় 1,600 মানুষ। এখনই হজের আনুষ্ঠানিকতা বাতিলের মতো সিদ্ধান্ত নিতে চায় না সৌদি আরব। মঙ্গলবার এমন তথ্য জানিয়েছেন দেশটির হজ বিষয়ক মন্ত্রী। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য হজ পালনে আগ্রহীদের আরও অপেক্ষা করার আহ্বান দেন। আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। তবে করোনা ভাইরাসের কারণে এবারে অনিশ্চয়তা আছে মুসল্লিদের অংশগ্রহণ নিয়ে। সৌদি মন্ত্রী জানিয়েছেন, হজের প্রস্তুতি নিয়ে এবারে তাড়াহুড়ো না করতে অনুরোধ করা হয়েছে মুসলিম দেশগুলোকে। নতুন করে করোনার বিস্তার রোধে এবারে উপসর্গবিহীন রোগীদের শনাক্ত করতে শুরু করেছে চীন। এর জন্য জোরদার স্ক্রিনিংয়ের পাশাপাশি ভাইরাস শনাক্তে স্বাস্থ্য পরীক্ষার পরিসরও বাড়িয়েছে বেইজিং। জানিয়েছে, জনমনের স্বস্তি ফেরাতেই এমন সিদ্ধান্তের কথা। 2 মাস অবরুদ্ধ থাকার পরে চীনে মহামারীর কেন্দ্র উহান শহর এবং হুবেই প্রদেশের উপরে ভ্রমণ নিষেধাজ্ঞা ধাপে ধাপে শিথিল করছে বেইজিং। যদিও বেশ কয়েকটি গবেষণায় এখনই এই পদক্ষেপ ঝুঁকিপূর্ণ বলেই উঠে এসেছে। গবেষকদের হুঁশিয়ারি, শিগগিরই দ্বিতীয় মহামারীর ঝুঁকিতে রয়েছে উহান। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন হলিউড অভিনেতা অ্যান্ড্রু জ্যাক। ব্রিটেনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মাত্র 2 দিন আগে তার শরীরে করোনা শনাক্ত হয়। অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টাইনে থাকায় মৃত্যুর সময় স্ত্রী গ্যাব্রিয়েল রজার্সকেও পাশে পাননি তিনি। অ্যান্ড্রু জ্যাক অনেক আগে থেকে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এর আগেও করোনার থাবায় মৃত্যু হয় ইতালিয়ান অভিনেত্রী লুজিয়া বোস, হলিউড অভিনেতা মার্ক ব্লুমের। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন মার্কিন কণ্ঠশিল্পী কালি শো। সম্প্রতি এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তিনি করোনায় আক্রান্ত হন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবারে না ফেরার দেশে চলে গেলেন ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেইয়ের সাবেক সভাপতি পেপে ডিওফ। কোভিড-19-এ আক্রান্ত হয়ে 68 বছর বয়সী ডিওফের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে তার ক্লাব অলিম্পিক মার্সেইল। বুধবার টুইটারে এক বিবৃতিতে ক্লাবটির সদ্য প্রয়াত সাবেক এই সভাপতির আত্মার শান্তি কামনা করে। সেনেগালে জন্ম নেওয়া ডিওফ ফ্রান্সে পাড়ি জমান কিশোর বয়সে। পরে সভাপতি হিসেবে অলিম্পিক মার্সেইলের দায়িত্ব নেওয়ার পরেই নেতৃত্ব গুণে তিনি তার ক্লাবের চেহারা বদলে দেন। 2005 থেকে 2009 সাল পর্যন্ত তার সময় লিগ ওয়ানের রানার্স আপ আর ফ্রেঞ্চ কাপের ফাইনালও খেলে দলটি। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এরই মধ্যে উদ্যোগ নিয়েছেন কয়েকজন ক্রিকেটার। এবারে এ কাজে তহবিল গঠনের জন্য কাজ শুরু করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। সংগঠনের সভাপতি নাইমুর রহমান দুজাকে আহ্বায়কের পাশাপাশি যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং টেস্ট অধিনায়ক মুমিনুল হক। কঠিন এই সময় করোনায় ক্ষতিগ্রস্ত, অসহায় এবং দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর
উদ্যোগ নিয়ে এই কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, আর উপদেষ্টা হিসেবে আছেন তানফির মাজহার তান্না, এনায়েত হোসেন সিরাজ এবং সাজ্জাদুল আলম ববি। করোনার প্রভাব থেকে ক্রিকেটকে বাঁচাতে 6 কোটি 10 লাখ পাউন্ডের একটি তহবিল গঠন করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। করোনার প্রভাবে ক্রিকেটারদের মাঝে একঘেয়েমি ভর করেছে, আর তা কাটাতেই এই অর্থের কিছু অংশ ক্রিকেটারদের দেয়া হবে বিনোদন ঋণ হিসেবে। এদিকে কোভিড-19-এর প্রভাবে ইতিমধ্যেই ইংল্যান্ডের ঘরোয়া আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে প্রভাব পড়তে শুরু করেছে। কাউন্টি ক্রিকেট পিছিয়ে দেওয়া হয়েছে 6 সপ্তাহ, পিছিয়ে দেওয়া হয়েছে 100 বলের ক্রিকেট, দ্য 100 এবং T20 ব্লাস্ট। যদিও এই অবস্থায় কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন কাটার চিন্তা নেই ইসিবির। প্রধান নির্বাহী টম হ্যারিসন জানিয়েছেন, নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবেলায় 6 কোটি 10 লাখ পাউন্ডের প্যাকেজ হাতে নিয়েছে ইসিবি। 4 কোটি পাউন্ডের কাছাকাছি অর্থ পাওয়া যাবে খুব দ্রুতই। এরই মধ্যে রিক্রিয়েশনাল ক্রিকেটের জন্য সুদবিহীন ঋণে মিলবে আরও 2 কোটি 10 লাখ পাউন্ড। করোনা সংকটে মানুষের পাশে দাঁড়িয়েছেন শহীদ আফ্রিদি। তার এই কাজের প্রশংসা করেছিলেন যুবরাজ সিং, ব্যাস তাতেই সমালোচনায় মুখর এক শ্রেণীর ভারতীয় জনগণ। আফ্রিদির এক খবরে যুবরাজ তার টুইটে লিখেছিলেন, সময়টা সংকটপূর্ণ, এখন একে অন্যের খেয়াল রাখা উচিত। আমি শহীদ আফ্রিদি ফাউন্ডেশনকে সমর্থন করছি। আফ্রিদির এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন স্পিনার হরভজন সিংও। করোনা ভাইরাস সচেতনতায় প্রাণান্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রিকেটাররা, দাঁড়াচ্ছে অসহায় মানুষের পাশে এবং হরভজনের পরে যুবরাজ এমন কাজে শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের প্রশংসা করতেই কিছু ভারতীয় একেবারে ফুঁসে উঠেছেন। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় সামলাতে হচ্ছে যুবরাজদের। আরও 5 যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশির প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। এ নিয়ে ভাইরাসটিতে যুক্তরাষ্ট্রেই মারা গেলেন 35 বাংলাদেশি, যার মধ্যে 28 জনের নিউ ইয়র্কের বাসিন্দা। কোভিড-19-এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও অনেকে। প্রতিদিনই নতুন কারো মৃত্যুর খবরে আতঙ্ক ছড়িয়েছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে। এই অবস্থায় আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। সাগর মহাসাগর দাপিয়ে বেড়ানো মার্কিন রণতরী থিওডোর রুজভেল্ট এখন করোনার থাবায় অসহায়। রণতরীটিতে ভাইরাসে আক্রান্ত হয়েছেন শতাধিক নাবিক। এই অবস্থায় মৃত্যু ভয়ে ভুগছেন জাহাজে থাকা 4000-এর বেশি নৌসেনা। বাঁচার আকুতি জানিয়ে নজিরবিহীনভাবে পেন্টাগন বরাবর 3 ক্যাপ্টেন চিঠি দিয়েছেন, দাবি জানিয়েছেন জাহাজের সবাইকে আইসোলেশনে নেয়ার। দিল্লিতে তাবলিগে অংশ নেওয়া 10 জনের মৃত্যুর পরে সম্ভাব্য করোনা আক্রান্তদের খোঁজে ভারত জুড়ে তল্লাশি চলছে। এরই মধ্যে আয়োজক সংগঠনের কার্যালয়ে একই ছাদের নিচে অবস্থানরত 1900 মানুষকে সরিয়ে নিয়েছে প্রশাসন। সেখানে আরও কমপক্ষে 24 জনের দেহে কোভিড-19 শনাক্ত হয়েছে। করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এলাকাটির 300 বাসিন্দা। শরীয়তপুর ও চট্টগ্রামের শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশন ইউনিটে থাকা 2 জন মারা গেছেন। শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মুনির আহমেদ জানিয়েছেন, 35 বছর বয়সী ওই রোগী শ্বাসকষ্ট নিয়ে গতকাল হাসপাতালে ভর্তি হন। ইতালি প্রবাসী অধ্যুষিত নড়িয়ার বাসিন্দা হওয়ায় তাকে আইসোলেশন ইউনিটে রাখা হয়। রাত 9:30টার দিকে মারা যান তিনি। চট্টগ্রামের বিআইটিআইডির আইসোলেশন ইউনিটে মারা যাওয়া রোগীর মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ফজলে রাব্বি মিয়া। তিনিই জানিয়েছেন, গেল 24 ঘন্টায় ওই নারীসহ 8 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, কিন্তু কারো দেহে করোনা শনাক্ত হয়নি। এ নিয়ে মোট 41 জনের পরীক্ষা করা হয়েছে, এদের সবার পরীক্ষা নেগেটিভ এসেছে। 3 থেকে 4 দিন এরকম শ্বাসকষ্ট, তারপরে বমি ভাব ছিল, জ্বর মাঝে মাঝে আসছে, চলে গেছে। কিন্তু আমাদের এখানে যখন আসছে আমরা তখন জ্বর পাই নাই, শুধু কাশি, আর এই কাশিও পাই নাই, আমরা শ্বাসকষ্ট আর বমিটা দেখছি। তারপরে তাকে ওয়ার্ডে নিতে নিতে রোগী মারা গেছে। চট্টগ্রামে করোনা সংক্রমণের ঝুঁকিতে রয়েছে বেশিরভাগ ঘনবসতিপূর্ণ এলাকা, যেখানে সতর্কবার্তা নির্দেশনা সব উপেক্ষিত। জনসমাগম, আড্ডা, কোলাহল সব আগের মতোই চলছে। শুধু দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড ঘুরেই ভয়াবহ চিত্র পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে এলাকার সচেতন মানুষ আছেন আতঙ্কে। নির্ধারিত সময় পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার পরামর্শ দিচ্ছেন তারা। দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের জনসংখ্যা প্রায় 1.5 লাখ। এদের বেশিরভাগই ভাসমান এবং শ্রমজীবী মানুষ।
এখানে বসে না তো দূরত্ব করে রাখি আর এই মাত্র আমি দেখলাম যে সবাই উঠে না, আমি- গেছে আমার কাছে সব উঠে গেছে আমি ছিলাম না তো আমরা এমনি দূরে দূরে থাকতেছি এখন মাত্র ইয়ে হয়েছে আমরা এখন খাওয়া দাওয়া করে বাসায় এখন সময় নাই এই হিসেবে মানুষ তো বাজার করতে হবে না হলে খাইব করতে সরকার ওইভাবে প্রোভাইড করতেছে না যে মানে আমি 6 কোটি মানুষের ডেইলি খাবারটা দিব কিন্তু বলতেছে যে ঠিকই বাসায় থাকো। পুলিশ চলে যাওয়ার পরে আবার পুনরায় ওরা রাস্তাঘাটে চলে আসে। সচেতন করে চেষ্টা করতেছি, চেষ্টা করার পরে কেউ মানতেছে না। সেনাবাহিনী আসছে, পুলিশ আসছে, চলে গেছে, বলে চলে গেছে। ওরা তো এখানে স্থানে থাকতেছে না, বাইরে হতে পারবে না। এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা হতো তাহলে বাইরে হতো। করোনা ভাইরাস সতর্কতায় দৃষ্টান্ত হতে পারে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আনন্দবাগ গ্রাম। পুরো গ্রাম লকডাউন করেছে বাসিন্দারা নিজেরাই। জরুরি প্রয়োজন ছাড়া যেমন কেউ বের হতে পারেন না, তেমনি বাইরের কেউ ঢুকতেও পারেন না। গ্রামে প্রবেশের সময় শরীরে জীবাণুনাশক ছিটানো হয়। হতদরিদ্রদের মাঝেও খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। গ্রামবাসীর এই সচেতনতাকে দৃষ্টান্তমূলক বলছেন স্থানীয় মেয়র এবং সংসদ সদস্য। প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তারা। ঝিনাইদহের আনন্দবাগ গ্রামে প্রায় 2000 মানুষের বসবাস। কোনো লোক বাইরে যাবে না, আবার গ্রামে কোনো লোক ঢুকবে না। মোড়ে মোড়ে আমরা হাত ধোয়ার ব্যবস্থা করেছি, আবার রাস্তায় রাস্তায় জীবাণুনাশক ঔষধ ছিটানো হচ্ছে। সুস্থ লোকজন আছে তাদের সহযোগিতা করছি, এরকম চাল ডাল আলু পেঁয়াজ দিয়ে। খেটে খাওয়া মানুষ দিন আনা দিন খায়, তো তাদের জন্য আমরা ইতিমধ্যেই তাদের খাবারের ব্যবস্থা করছি। এইভাবে যদি এই নির্বাচন এলাকা সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে স্ব উদ্যোগে যদি এই লকডাউন ব্যবস্থা তারা নেয়, তাহলে হয়তো প্রশাসনের যে উপস্থিতি থাকা দরকার সেটিও প্রয়োজন হবে বলে আমি মনে করছি না, তো আমার বিশ্বাস। এদিকে দর্শক, ভিন্ন চিত্র আছে। করোনা আইসোলেশন ইউনিট অথচ সন্দেহভাজনদের সাথে থাকছেন স্বজনরা। এমনই অব্যবস্থাপনা চুয়াডাঙ্গা সদর হাসপাতালের। করোনা মোকাবেলায় 50 জন চিকিৎসক নার্স প্রস্তুতের কথা বলা হলেও তাদের দেখা নেই। সম্প্রতি হাসপাতালের আইসোলেশনে থাকা এক প্রবাসী ফেসবুক লাইভে এসে অব্যবস্থাপনার এসব চিত্র তুলে ধরেন। সর্দি কাশি বা সাধারণ রোগাক্রান্তদের সেবাও বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন সেবা প্রত্যাশীরা। সমস্যার সমাধান না করে বরং সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর কাছে পিপিই বরাদ্দ চেয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন সিভিল সার্জন। আইসোলেশন ওয়ার্ডে যে রোগী আছে তার পরিবারও তার সাথে থাকছে, একসাথে চলাফেরা করছে, খাওয়া দাওয়া করছে। গত পরশু যে নারী আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হচ্ছে তার পাশের রুমেই এবং তার সাথে যোগাযোগ হচ্ছে তার স্বামী আছে। একজনের বাপকে রেখে দিয়েছে আর একজন তার বউকে রেখে দিয়েছে। এখন এই বউটা আর এই বাপটা বাইরে বেরিয়েছে আর আক্রান্ত করবে না 10 জনকে, এর কি গ্যারান্টি আছে? সাংবাদিক ভাইদের যদি ওর ভেতরে বা ওই রুমের 3 ফুট দূরত্বের ভিতরে যে কোনো কাজ করার কারোর প্রয়োজন হয়, তাকে অবশ্যই পিপিই দিতে হবে এবং সেই পিপিই আমার কাছে এখন আছে। তার প্রয়োজন হলে আপনারা আমার কাছে চাইলে আমি তাদেরকে পিপিই দিয়ে দেব। করোনা ভাইরাস শনাক্তে বিভাগীয় শহরে চলছে পিসিআর মেশিন সংযোজনের কাজ। চট্টগ্রাম এবং ময়মনসিংহের পরে আজ রাজশাহীতে উদ্বোধন হয়েছে আরেকটি পিসিআর। সকালে রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে এর সংযোজন শেষ হয়। দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন 3টি বিভাগ মিলে মেশিনটি পরিচালনা করবে। তাই স্বাস্থ্যকর্মীদের সবার জন্য পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট অর্থাৎ পিপিই নিশ্চিত করা হয়েছে। রাজশাহী বিভাগের সংশ্লিষ্ট জেলাগুলোর সিভিল সার্জন বা মহানগরের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা সুপারিশ করলেই কেবল এখানে নমুনা পরীক্ষা করা হবে। ময়মনসিংহে গতকাল পিসিআর সংযোজন শেষ হলেও কোনো নমুনা না থাকায় কোনো পরীক্ষা হয়নি। রংপুরে আগামীকাল পিসিআর মেশিন উদ্বোধনের কথা রয়েছে। করোনা সংক্রমণের ঝুঁকিতে সিলেটের চা শ্রমিকরা দুবেলা খাবারের সংস্থানে চরম ভয় আর আতঙ্ক নিয়ে কাজ করতে বাধ্য হচ্ছেন খেটে খাওয়া এসব মানুষ। করোনা পরিস্থিতিতে শ্রমিকদের মজুরি সহ ছুটি দেওয়ার দাবি শ্রমিক নেতাদের। এদিকে যে কোনো সময় শ্রমিকদের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কায় উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ। কিন্তু জেলা প্রশাসন বলছে সরকারি নির্দেশনা পেলেই বাগানে এই কার্যক্রম বন্ধ হবে। নিজস্ব উদ্যোগে এরই মধ্যে স্বেচ্ছা কর্মবিরতিতে 2-1টি বাগানের শ্রমিকরা। 2 জন মানুষ এক লগে হাঁটতে পারতো না। আমরা তো বাগানের শ্রমিকরা অনেক মানুষ একখানে থাকি। অনেকে মাস্ক কিনতে পারেছে, অনেকে কিনতে পারে না, অনেকে করে চাল আছে, অনেকে করে ডাল নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে আবেদন করব যাতে মজুরি সহকারে চা বাগানের ছুটিটা ঘোষণা করেন। চা বাগানে যারা আছে আমি মনে করি তারাও কিন্তু এই মানে করোনার প্রভাবের বাইরে নাই, তাদের মালিককে আগে মানে বোঝাতে হবে। আমার মনে হয় না যে চা বাগানের শ্রমিকরা যদি কাজ চালু রাখে তাহলে আমাদের এই কোনো সমস্যা হবে, কারণ তারা অনেক দূরত্ব বজায় রেখে কাজ করে থাকে। যখন নির্দেশনা আসবে চা বাগান বন্ধ করার জন্য তখন আমরা
পুরোটাই বন্ধ করার জন্য আমরা। করোনা ভাইরাসের প্রভাবে সিরাজগঞ্জের বিভিন্ন দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠান তাদের সংগ্রহ কার্যক্রম সীমিত করে দিয়েছে, আর এতে করে খামারের উৎপাদিত দুগ্ধ নিয়েই বিপাকে পড়েছেন খামারি এবং কৃষক। মিষ্টির দোকান বন্ধ থাকায় খোলা বাজারেও খুচরা দুগ্ধের চাহিদা কমে গেছে, আর এই অবস্থায় কৃষক আর ছোট বড় খামারিরা বাধ্য হয়ে পানির চেয়েও কম দামে দুধ বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে করে ক্ষতির মুখে পড়েছেন খামারিরা। প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী উল্লাপাড়ায় 52,000 দুগ্ধজাত গাভী থেকে 2.5 লাখ লিটার দুগ্ধ উৎপাদন হয়। এখন বসে ইবান কিনবো কি দিয়া, আর আমি দুধই বিক্রি করবো না, বাজার ঘাট কি দিয়ে করবো না। বাজারে নিয়ে গেলে দুধ লেয় না, মিল বন্ধ, আমরা এভাবে চলবো কেবল হেরিয়া। যদি সরকার কোনো উদ্যোগ না নেয়, কোনো ভর্তুকি না দেয়, আমাদের পশুপালন এমনি হলো ইয়ে যাবে, না পারবো কোন জায়গায় বেচতে, কে নিবে। পরিস্থিতিতে দোকানপাট মার্কেট বন্ধ থাকায় আমাদের মার্কেট ব্যবস্থা একেবারেই নাজুক অবস্থা। বর্তমানে একবেলা দুধ নিচ্ছে, তা কোঠা ভিত্তিক দুধ নিচ্ছে, বাকি দুধটা কিন্তু আমরা এখনো ওই 25 টাকা, 28 টাকা, 30 টাকা অথবা 20 টাকা করেও বিক্রি করতে হয়। রোজা উপলক্ষে আজ থেকে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি বিক্রয় প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। 350টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সারা দেশে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল বিক্রি হচ্ছে। রমজানকে সামনে রেখেই আপাতত 3টি পণ্য বিক্রি করবে টিসিবি। 10 এপ্রিলের পরে ছোলা ও খেজুর বিক্রি শুরু করবে। চিনি 50 টাকা, মসুর ডাল 50, সয়াবিন তেলের কেজি ধরা হয়েছে 80 টাকা। ঢাকায় ভ্রাম্যমাণ ট্রাক থাকবে 50টি, চট্টগ্রামে 16টি, অন্যান্য বিভাগীয় শহরে 10টি, জেলা সদরে 4টি। এর আগে মুজিব বর্ষ উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করে টিসিবি, যা মঙ্গলবার শেষ হয়েছে। করোনায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যাওয়া স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাতে মাথার চুল ফেলে দিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। সতীর্থদের সাথে ভারত অধিনায়ক বিরাট কোহলিকেও তার পথ অনুসরণের আহ্বান জানিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ায় করোনায় আক্রান্তদের সংখ্যা 4,500 ছাড়িয়েছে, যার মাঝে মৃত্যুবরণ করেছেন 20 জন। কঠিন এই সময়ে লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসক থেকে শুরু করে অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও। তাদের প্রতি সম্মান জানাতে এই অভিনব কাজ করলেন অস্ট্রেলিয়ান মার্কুটে ওপেনার ডেভিড ওয়ার্নার। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছেন তিনি। রাঙামাটির বাঘাইছড়িতে নিকেতন চাকমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ অন্তত 2 শতাধিক শিশু। প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা তারা হামে আক্রান্ত। বাঘাইছড়ি উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, গেল কয়েক মাস ধরেই ওখানকার শিশুরা জ্বরে আক্রান্ত হচ্ছে। হাম আক্রান্তের লক্ষণ থাকলেও পরীক্ষা নিরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। দুর্গম অরুণপাড়ায় হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় নিয়মিত কাজ করছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে গতকাল চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। গেল 2 মাসে একই এলাকায় হামে আক্রান্ত হয়ে 9 শিশুর মৃত্যু হয়। নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রকাশ্যে দিবালোকে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সকালে দেওভোগ আদর্শনগর এলাকায় এই ঘটনা ঘটেছে। স্বজনদের অভিযোগ, মাদক সেবনে বাধা দেয়া নিয়ে সম্প্রতি স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য শাকিল এবং লালন সহ কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয় শরীফ হোসেনের। এরিজের ধরে বাসা থেকে ডেকে নিয়ে শরীফ হোসেনকে কুপিয়ে ছুরিকাঘাতে হত্যা করে শাকিল, লালন সহ 10 থেকে 12 জন কিশোর গ্যাংয়ের সদস্যরা। পুলিশ জানিয়েছে, সিসিটিভির ফুটেজ দেখে হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। কিশোর গ্যাং গ্রুপ শাকিল, লালন আমার ওরা নিয়ে আমার পোলাটার এমনি মেরা লাগছে। পূর্ব শত্রুতার জের ধরে উক্ত ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে আমরা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি, আসামিদের শনাক্ত করেছি। ভোলার বোরহানউদ্দিনের সাংবাদিক নির্যাতনের ঘটনার প্রধান আসামি নাবিলকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে পৌর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে নির্যাতিত সাংবাদিক সাগর চৌধুরী বোরহানউদ্দিন থানায় বাদী হয়ে মামলা করেন। মামলায় বলা হয়, সম্প্রতি দুস্থদের জন্য বরাদ্দ দেয়া চাল বিতরণের অনিয়ম নিয়ে কাজ করছিলেন সাগর চৌধুরী। এই ঘটনায় বড়মানিকা ইউপি চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দারের ছেলে নাবিল হায়দার ডেকে নেন সাগর চৌধুরীকে। মোবাইল চুরির অপবাদ দিয়ে তাকে ব্যাপক মারধর করা হয়। এ ঘটনায় ফেসবুক লাইভও করে নাবিল। পরে গুরুতর আহত অবস্থায় সাংবাদিক সাগরকে ভর্তি করা হয় ভোলা সদর হাসপাতালে। করোনা পরিস্থিতির আরও কিছু খবর এসেছে। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে স্বাভাবিক কর্মকাণ্ড বন্ধ থাকা সবচেয়ে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। কাজ না থাকায় দিন এনে দিন খাওয়া মানুষদের কষ্টের শেষ নেই। অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত বিপুল সংখ্যক মানুষের জীবন ধারণ করায় এখন চ্যালেঞ্জিং বিষয়। পর্যাপ্ত সহায়তা কর্মসূচি হাতে না নেয়া, সুবিধার বাইরেই রয়েছে বেশিরভাগ দরিদ্র মানুষ। সবার প্রশ্ন,
কবে স্বাভাবিক হবে সবকিছু, কবে মিলবে এই বন্দিদশা থেকে মুক্তি? ঘরে কোনো বাজার সদাও নেই, বাচ্চা কান্দে খিদায়, ঘরে পরিবারে বাজার টাজার লেগে কাউকে করে এই সকালবেলা ঘর থেকে মারামারি করে গেড়ে যায় বই রয়েছে। 10টা-20টা রিক্সা একসাথে হইলে পুলিশে বাইরে বাইরে করে পিডায়, ফুটে মুড়ে পিডায়, বাঘ এই সেই করে। তাই আমরা প্যাসেঞ্জারও নাই, আবার ওদিক দিয়ে দাউ দু খায়া লাভ আছে। আমরা বর্তমান খুব কষ্টে আসছি, যদি কেউ আমাদেরকে দেখেন তাইলে আমাদের জন্য ভালো হয়। বাসা বাড়ি কাজ করি, বাসা বেতন বাই করে দিছে, বাসা বাড়ি কাম নাই, দেয় না। আমি না গেলে বাচ্চারা তোমার এখন বাদ দিন লাগে, আর আমি না গাই কি করবো? মাল নষ্ট হয়ে যাচ্ছে, তাই খুলি বসে আছে, কি করবো? দাদি এক কেজি বেচতে পারি। করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন এবং অসহায়দের মধ্যে আজও বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কুড়িগ্রামে কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং শহরের ত্রিমোহনী এলাকায় শতাধিক দুস্থের মাঝে চাল, ডাল, আলু, লবণ, তেল বিতরণ করেছে সেনা সদস্যরা। এর আগে সার্কিট হাউসে প্রশাসন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন বাহিনীর অফিসাররা। এ সময় রংপুর এরিয়া কমান্ডার বলেছেন, ত্রাণ বিতরণের স্বচ্ছতা, সাধারণ রোগীদের চিকিৎসা এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সরকারি এই অনুদান এবং সরকারি প্রণোদনা বা সরকারি প্রচেষ্টা যথাযথভাবে যিনি পাওয়ার যোগ্য তার কাছেই যেন এটা পৌঁছে, এক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা। গাজীপুরে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন সেনা সদস্যরা। সকালে টঙ্গী এরশাদনগর মজিদা স্কুল মাঠে হতদরিদ্রদের এই সেবা দেওয়া হয়। এই সময় বিতরণ করা হয় ওষুধ। করোনা ভাইরাস ঠেকাতে নির্দেশনা দেওয়া হয়। চিকিৎসা সেবা বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে সদর এবং কালীগঞ্জেও। গোপালগঞ্জে সাংবাদিক ও চিকিৎসকদের অর্ধশত পিপিই দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা বাবুল আক্তার বাবলা। সকালে ডিসি অফিস এলাকায় রিপোর্টার্স ফোরামে গিয়ে সংবাদকর্মীদের হাতে এই পিপিই তিনি তুলে দেন। বলেন, যারা ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করছেন এবং রোগীদের সেবা দিচ্ছেন তাদের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করা উচিত। বেতনের টাকা দিয়ে হতদরিদ্রদের খাদ্য সহায়তা দিয়েছেন দিনাজপুরের সংরক্ষিত নারী সংসদ সদস্য জাকিয়া তাবাসসুম জুঁই। সকালে বাহাদুর বাজার এলাকায় প্রায় 200 পরিবারের হাতে 2 থেকে 5 কেজি করে চাল তুলে দেন। এ সময় সংসদ সদস্য বলেন, করোনা ঠেকাতে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় হতদরিদ্র বেকারদের খাদ্য সামগ্রী দিয়েছে ফেসবুক ভিত্তিক সংগঠন বাউনবাড়িয়ার কথা। আহার নামে একটি প্রজেক্টের আওতায় সকালে শহরের প্রাইমারি টিচার্স ইনস্টিটিউট মাঠে 300 জনের হাতে চাল, ডাল সহ নিত্যপণ্য তুলে দেওয়া হয়। সময় করোনা মোকাবেলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বানও জানানো হয়। স্কয়ার গ্রুপের সহযোগিতায় আজও পাবনার দিনমজুরদের খাদ্য সামগ্রী দিয়েছে জেলা যুবলীগের নেতাকর্মীরা। সকালে পৌর এলাকার শালগাড়ির রাধানগর, আরিফপুর সহ বিভিন্ন এলাকায় এই সহায়তা প্রদান করা হয়। আয়োজকরা জানিয়েছেন, গেল 2 দিনে প্রায় 5000 জনের হাতে চাল, ডাল, তেল তুলে দেওয়া হয়েছে। সময় করোনা ঠেকাতে বড় বড় শিল্প গ্রুপকেও এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। নোয়াখালীতে অসহায়দের ত্রাণ দিয়েছে প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। সকালে সদর উপজেলায় 1100 পরিবারের মধ্যে 15 দিনে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক তন্ময় দাস সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। খাদ্য সহায়তা দেওয়া হয়েছে লক্ষ্মীপুরেও। সকালে প্রায় 1000 দিনমজুর এবং রিক্সা, ভ্যান চালকের হাতে চাল, ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হায়দার, মাসুম ভুইয়া। এ সময় করোনার প্রভাবে যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের সবাইকে পাশে দাঁড়াতে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি। করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন জেলার 35,000 অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি সৈয়দ মঈনুদ্দিন আহমদ মাইজ ভান্ডারি ট্রাস্ট। আঞ্জুমানে রহমানিয়া, মইনিয়া মাইজ ভান্ডারিয়া এবং মইনিয়া যুব ফোরামের সহযোগিতায় গত 1 সপ্তাহ ধরেই ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে 130 উপজেলার বিভিন্ন এলাকায় ট্রাস্টের স্বেচ্ছাসেবক দল এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। চট্টগ্রামের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন এবং প্রতিষ্ঠানের উদ্যোগে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এবি ব্যাংক লিমিটেডের উদ্যোগে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় প্রায় 3500 পরিবারের মাঝে খাবার বিতরণ করেছেন এবি ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পারভেজ খান, মহানগর বিএনপির সহসভাপতি এবং দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। নগরীর বিভিন্ন এলাকায় 1000 অসহায় পরিবারের মাঝেও ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ ইসলামী যুব ও ছাত্র সেনার
চট্টগ্রাম উত্তর জেলার ব্যবস্থাপনা এবং সিরাতে মুস্তাকিম ফাউন্ডেশনের অর্থায়নে কয়েক শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বান্দরবানে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সকালে ট্রাফিক মোড় এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ট্যাক্সি মাহেন্দ্র চালক ইউনিয়নের নেতাদের উদ্যোগে এই আয়োজন। জানিয়েছেন, করোনা ভাইরাস সতর্কতায় গণপরিবহন বন্ধ থাকায় কর্মে ভাটা পড়েছে, তাই অনেকেই সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। আর এই কারণে নিম্ন আয়ের চালকদের মাঝে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি তুলে দেওয়া হয়। করোনার কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে জামালপুরের এসএসসি 99 ব্যাচ। সকালে দেউরপাড় চন্দ্র এলাকায় কার্যক্রমের উদ্বোধন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে 152 পরিবারের মাঝে চাল, ডাল সহ প্রয়োজনীয় দ্রব্য তুলে দেন আয়োজকরা। এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে এখন পর্যন্ত 7 উপজেলায় 23,504টি দুস্থ পরিবারকেও খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। পাশাপাশি অসহায় মানুষদের ত্রাণ সহায়তা দিচ্ছেন বিভিন্ন সামাজিক সংগঠন এবং ব্যক্তিরা। 2% সুদে প্রণোদনার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। ব্যবসায়ীরা বলছেন, দ্রুত সময়ে অর্থ ছাড় হলে শ্রমিকদের এপ্রিলের বেতন পরিশোধ সহজ হবে। করোনায় রপ্তানিমুখী শিল্পের ক্ষতিপূরণে সরকার 5,000 কোটি টাকার ঋণ দেওয়ার ঘোষণা দেয়। সবগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনই মোটামুটি অ্যাকসেপ্টেবল, তবে যে ঋণের যে সময়সীমাটা বেঁধে দেওয়া হয়েছে এটা যদি আরেকটু এক্সটেন্ড করা যেত তাহলে আমার মনে হয় ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টের ক্ষেত্রে এক্সপোর্টাররা আরেকটু বেনিফিটেড হতে। এটা একটা ভালো উদ্যোগ, তবে টাকাটা যত তাড়াতাড়ি ডিস্ট্রিবিউট করা সম্ভব হবে তত ভালো। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে শাহরিয়ার স্টিল মিলস। সকালে যাত্রাবাড়িতে এই খাদ্য সামগ্রী বিতরণ করে রড ও লৌহজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান SSRM। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SSRM কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম মাসুদ। এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাকিবুল হাসান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর আলহাজ মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। ব্রাজিলের সাও পাওলো ও মারাকানা স্টেডিয়াম দুটিকে অস্থায়ী হাসপাতালে রূপান্তর করা হবে। দক্ষিণ আমেরিকায় করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়া এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ব্রাজিলের দুটি বিখ্যাত স্টেডিয়ামে 200 করে বেড বসানোর পরিকল্পনা স্বাস্থ্য অধিদপ্তরের। সাও পাওলোর অনুশীলনের জায়গায় এরই মধ্যে 200 বেডের অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে। কাজ চলছে মারাকানা স্টেডিয়ামের কার পার্কিংয়ের স্থানটিতে। বানানো হবে 400 বেডের অস্থায়ী হাসপাতাল, যা রিও ডি জেনেরিওর 8টি অস্থায়ী হাসপাতালের মধ্যে একটি। 2014 সালের এই মারাকানায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হয়। একই সাথে মারাকানায় আয়োজন করা হয় 2016 ব্রাজিল অলিম্পিকের উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠান। চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স ও ইউরোপের অন্যান্য প্রতিযোগিতাগুলোর ভাগ্য নির্ধারণে আজ সভায় বসছেন ফুটবল কর্মকর্তারা। ভিডিও কনফারেন্সে বৈঠকে যোগ দেবেন ইউরোপীয় ফুটবলের পরিচালনা কমিটি। করোনা ভাইরাস মহামারীর কারণে স্থগিত হয়েছে ইউরোপীয় ফুটবল, আগেই বন্ধ হয়েছে উয়েফাভুক্ত সব প্রতিযোগিতাও পিছিয়ে দিয়ে 2021 সালে নেওয়া হয়েছে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই। তবে চলতি ফুটবল মৌসুমের ভাগ্য কী হবে তা নিয়ে 55 সদস্যের কমিটি ভিডিও কনফারেন্সে আজ যুক্ত হচ্ছেন। আলোচনায় থাকবে পরবর্তী মৌসুম ফুটবলারদের চুক্তি এবং দলবদলের বিষয়টি। রয়্যাল ব্র্যাম্পটন অ্যান্ড হেয়ারফিল্ড হাসপাতালের তহবিল গঠনের জন্য নিজের বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তুললেন ইংলিশ তারকা ক্রিকেটার জস বাটলার। করোনা ভাইরাস মহামারী গ্রাস করেছে গোটা বিশ্ব। বাদ যায়নি ইংল্যান্ড। আক্রান্ত দেশটির প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী, খেলোয়াড় সহ অসংখ্য জনতা। আর এই অবস্থায় করোনা মোকাবেলায় তহবিল গঠনে নিজের বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তুললেন তিনি। প্রাথমিক পর্যায়ে জার্সির দাম ওঠে 63 লাখ টাকা। এই অর্থ যাবে রয়্যাল ব্র্যাম্পটন অ্যান্ড হেয়ারফিল্ড হাসপাতালে, যা দিয়ে কেনা হবে করোনা চিকিৎসার সরঞ্জাম। বিশ্বকাপ ফাইনালে পড়া আমার জার্সিটি আমি নিলামে তুলেছি রয়্যাল ব্রম্পটন অ্যান্ড হেয়ারফিল্ড হাসপাতালের দাতব্য কাজের জন্য। গত মাসে তারা জানিয়েছিল করোনা ভাইরাসে আক্রান্তদের জীবন বাঁচানোর জন্য কিছু যন্ত্রপাতি প্রয়োজন। এবার নিজের জন্মদিনে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন নারী দলের ক্রিকেটার জেহানারা আলম। করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জেহানারা উল্লেখ করেছেন,
এটা কোনো লোক দেখানো পোস্ট নয়। আমার সামর্থ্য মতো যতটুকু সম্ভব হয়েছে আমি পাশে দাঁড়িয়েছি তাদের। আপনাদেরকেও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আপনার সামর্থ্যের মধ্যে একজন, 5 জন বা তার অধিক যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা পারি আমাদের দেশের এই সংকটময় মুহূর্তে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। ভারতে করোনা ভাইরাস মোকাবিলায় সাধ্যমতো সবাই এগিয়ে আসছেন। এবার এগিয়ে কিংবদন্তি সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে লতা মঙ্গেশকর 25 লাখ রুপি দান করেছেন। এদিন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং তার স্বামী নিক জোনাস মিলে প্রধানমন্ত্রী তহবিল সহ 4টি সংস্থায় অনুদান দিয়েছেন। এদিকে সরকারি তহবিলে 1 কোটি রুপি দান করেছেন ভিকি কৌশল। বলিউড আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, সারা আলী খানও সহায়তা দিয়েছেন তহবিলে। করোনা সংকট মোকাবেলায় ভারত সরকার যে কোনো অঙ্কের অনুদান গ্রহণের ঘোষণা দিয়েছেন। করোনা থেকে সেরে উঠেছেন প্লাসিডো ডোমিঙ্গো। সম্প্রতি তার শরীরে করোনা শনাক্ত হয়, তবে এই যাত্রায় বেঁচে ফিরেছেন তিনি। ডোমিঙ্গো জানিয়েছেন এখন তিনি ভালো আছেন, বাড়িতেই বিশ্রাম করছেন। 79 বছর বয়সী এই শিল্পী গত 22 মার্চ করোনায় আক্রান্ত হন। মেক্সিকোর একটি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। এছাড়াও নানাভাবে সময়টা মোটেও তার ভালো যাচ্ছে না। গত বছর উজ্জ্বল ক্যারিয়ারে কালিমা লাগে। তার বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ ওঠার পরেই ক্যারিয়ারের মন্দা শুরু হয়। বাংলাদেশের রাজধানী ঢাকা নিয়ে নির্মিত হয়েছে হলিউডের সিনেমা এক্সট্রাকশন। সিনেমাটির বেশ কিছু দৃশ্যের শুটিংও হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে। আগামী 24 এপ্রিল থেকে নেটফ্লিক্সে এই সিনেমাটি দেখা যাবে। এরই মাঝে জানা গেল এই সিনেমায় পরামর্শক হিসেবে কাজ করেছেন বাংলাদেশের আলোচিত অ্যানিমেটর ওয়াহিদ ইবনে রেজা। আজ সিনেমাটির পোস্টার মুক্তির পরেই নিজের ফেসবুকে এই তথ্য শেয়ার করেছেন তিনি। সবশেষ হলিউডের বিখ্যাত গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি ভলিউম 2 সিনেমার ভিজুয়াল ইফেক্টস টিমে কাজ করেছেন ওয়াহিদ ইবনে রেজা। সব খবর শেষ করব পদ্মা সেতুর আপডেট জানিয়ে। কংক্রিটের ঢালাই দেওয়া হলো পদ্মা সেতুর সবশেষ পিলারে। এরই মাধ্যমে 42টি পিলারের সবকটি এখন দৃশ্যমান। জাজিরা প্রান্তে প্রায় 12 ঘন্টার ঢালাই শেষ হয় গতকাল রাত 11টায়। খুঁটিটি শক্ত হতে 3 দিন সময় লাগবে এবং স্প্যানের ভার নিতে সময় লেগে যাবে 1 মাস। স্প্যানগুলো ধরে রাখতে আগেই বসানো হয় পিলার। এ পর্যন্ত 27টি স্প্যান বসানো হয়েছে, বাকি রয়েছে 14টি স্প্যান। চলতি মাসে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। দর্শক, আজকের সব খবরের আয়োজনে পর্যন্ত। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে ভিজিট করুন, লগ ইন করুন www.যমুনা.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি। সবাই সচেতন থাকুন, সাবধানে থাকুন, ঘরে থাকুন।